নবম দশম শ্রেণী বিজ্ঞান অধ্যায় একাদশ পৃষ্ঠা নাম্বার 232 তড়িৎ বর্তনীর প্রতীক। এখন কথা হচ্ছে তড়িৎ, যাকে আমরা বিদ্যুৎ বলি। বাঙালি কি চিনে? কারেন্ট। আচ্ছা, তাহলে তড়িৎ, এবার আসো বর্তনী। তড়িৎ বর্তনীর প্রতীক আমরা কোন চিহ্ন দিয়ে এই বর্তনীকে চিনতে পারি? তোমাদের এখানে কিছু চিহ্ন দিয়েছে না, এগুলাকে বলবো আমরা প্রতীক। আচ্ছা, এই প্রতীকগুলো কোনটার কিসের প্রতীক সেটা এখানে সুন্দর করে দিয়েছে। মনে রাখবা, তোমাদের প্রতীক দিয়ে এমসিকিউ আসবে এবং ক নাম্বারে এই প্রশ্নগুলো আসে। আচ্ছা, শুরু করছি। ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী চিত্র বা নকশা আকারে আঁকার সুবিধার জন্য, তাহলে আমরা তো অবশ্যই চিত্র আঁকবো। মনে করো যে এই যে হাউস ওয়ারিং, এখানে একটা চিত্র এঁকেছে না, তো এখানে আমাদের এটাকে আমরা বলবো একটা নকশা। তো এই নকশায় আমি কতগুলো, এই যে মনে করো এই যে এটা ব্যবহার করেছে। এখানে কি বাংলা কথায় লিখে দিবে? নকশার মধ্যে কি বাংলায় লিখে দিবে যে এটার নাম কি? অবশ্যই আমাকে প্রতীকটা দেখে চিনতে হবে। এরকম তারপরে যেমন এই যে এটা দিয়েছে, এই একটা প্রতীক দিয়েছে। আবার মনে করো যে এই যে এগুলো একটা প্রতীক দিয়েছে, হ্যাঁ, এখানে একটা দিয়েছে, তারপরে এই যে এগুলো দিয়েছে। তো এই সমস্ত অংশগুলো এভাবে চিত্র অঙ্কন করার সময় অঙ্কন করে দেখিয়ে দিতে হয়, আর সেটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে কি বলা হয়েছে। যেমন এই যে আমি একটু আগে দেখিয়েছি, এরকম একটা প্রতীক দেখিয়েছি, তো সেই প্রতীকটা তোমাকে বুঝে নিতে হবে এটি একটি একমুখী সুইচ। এভাবে করে আমরা কোনো একটা নকশা থেকে বুঝে নিতে পারবো যে আসলে কি বলা হয়েছে। তাহলে কি করতে হবে? এই বক্সে যতগুলো প্রতীক দেওয়া আছে, এই প্রতীকগুলো আমাদেরকে কি করতে হবে? নামসহ মনে রাখতে হবে। এটা এমসিকিউতে আসে, অবশ্যই আসে। এবার আসো ব্যাটারির কার্যক্রম, যেটাকে আমরা বলি কোষ। আমরা সবাই আমাদের দৈনন্দিন জীবনে টর্চ লাইটে বা মোবাইল ফোনে ব্যাটারি সেল ব্যবহার করেছি। সাধারণত কথাবার্তায় একটি সেলের জন্য ব্যাটারি শব্দটি ব্যবহার করলেও বিজ্ঞানের ভাষায় ব্যাটারি বলতে একাধিক কোষের সমন্বয়কে বোঝানো হয়। একাধিক কোষ একসাথে, এটা হচ্ছে কি? ব্যাটারি। একটি তড়িৎ ব্যাটারি মানে কি? যা আমার তড়িৎ উৎপাদন করবে। তাহলে তড়িৎ ব্যাটারি বলে, একটি তড়িৎ ব্যাটারি বলে উল্লেখ করলেও প্রকৃতপক্ষে ব্যাটারি হলো একাধিক কোষের সমন্বয়। এটু পড়িয়েছি না? ব্যাটারি সেলে ব্যবহারের জন্য তড়িৎ শক্তি জমা থাকে। আমরা বলি যে ব্যাটারিতে চার্জ দিয়েছি, ঠিক না? তড়িৎ শক্তি জমা থাকে, অর্থাৎ এই চিত্রটা একটু দেখতে বলছে। ব্যাটারির গঠন দেখানো হলো। এই দেখো, তোমরা সবাই টেবিল ঘড়ি ওয়াল ঘড়িতে কী করেছ? ব্যাটারি লাগিয়েছ। টিভির রিমোটের মধ্যে ব্যাটারি লাগিয়েছ। পেন্সিল ব্যাটারি দেখেছো না? তো পেন্সিল ব্যাটারিটা উপরে দেখতে কেমন? উপরে একটা লাল রঙের বা একটা মোড়কের মতো আছে, তারপরে একটা টুপির মতো থাকে। একটা আমরা প্লাসের মধ্যে দিই, আরেকটা ওই যে স্প্রিংয়ের নিচে দিয়ে দিই, তাই না? তাহলে উপরের যে টুপির মতো মনে হচ্ছে, এরকম একটা অংশ আছে। বাইরের অংশটা আছে, এই যে কালো রঙের অংশটা দেখছো, তার বাইরে আমাদের মোড়কটা থাকে, মানে পেঁচানো প্লাস্টিকটা থাকে। যদি কখনো এরকম ব্যাটারিকে ভেঙে ভেঙে দেখো, ব্যবচ্ছেদ করো বা বিশ্লেষণ করো, মাঝখানে কালো রঙের একটা দণ্ডের মতো পাবে। অবশ্যই তোমাদের এটা হাতে কলমে করে দেখা উচিত। বুঝতে পেরেছ? নষ্ট ব্যাটারিকে ভেঙে ভেঙে চারপাশটা তুলে তুলে এই মাঝখান থেকে দণ্ডটা বের করে নিজের চোখে দেখা উচিত, তাহলে এই পড়াগুলো ভালো মনে থাকবে। ব্যাটারি সাধারণত তিনটি অংশ থাকে। তিনটি অংশের মধ্যে এখানে দেখিয়েছে, একটা অ্যানোড দেখিয়েছে, ক্যাথোড দেখিয়েছে এবং ইলেকট্রোলাইট দেখানো হয়েছে। একটি অ্যানোড, একটি ক্যাথোড এবং মাঝখানে ইলেকট্রোলাইট রয়েছে। ব্যাটারি সেলে রাসায়নিক বিক্রিয়ায় অ্যানোড থেকে ইলেকট্রন সরিয়ে ক্যাথোডে জমা করা হয়। ইলেকট্রন কি হয়? আমরা তুতের তড়িৎ বিশ্লেষণ পড়েছিলাম না? যখন তড়িৎ বিশ্লেষণ হয় তখন কি হয়? অ্যানোড থেকে ক্যাথোডে কি হয়? চলে যায় না? আধান যুক্ত হয়। এর ফলে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে তড়িৎ বিভব পার্থক্য তৈরি হয়। এই বিভব পার্থক্য যদি তৈরি না হয়, তাহলে বুঝতে হবে আমার বিদ্যুৎ উৎপাদন হবে না। এই অবস্থায় অ্যানোড এবং ক্যাথোডকে পরিবাহী মানে কি? চলার পথ বলতে পারি।
আমি রাস্তা দিয়ে চলবো, বাস আমাকে নিয়ে গেল, এই বাসটা আমাকে পরিবহন করলো। ঠিক তেমনি বিদ্যুৎকে তড়িৎকে পরিবহন করবে তার। এই তারকে আমরা বলবো পরিবাহী তার। পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে ক্যাথোডের ইলেকট্রনগুলো অ্যানোডে প্রবাহিত হতে পারবে। ওরা তো নিজেদের মতো উড়ে উড়ে যাবে না, ওরা একটা মাধ্যম হয়ে যাবে। ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ ধরে নেওয়া হয়, তাই আমরা বলি অ্যানোড থেকে ক্যাথোডে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, প্রতিটা লাইনের ভেতর থেকে এমসিকিউ আসতে পারে। আর মনে রাখবা, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন সব মেন বইয়ের মুখস্থ প্রশ্ন থেকে আসে। গ নাম্বার আর ঘ নাম্বার উদ্দীপক বুঝে তোমাকে আনসার করতে হয়, তাই না? উত্তরটাকে কি করতে হয়? সৃজনশীল আকারে সৃজন করতে হয়। কিন্তু ক নাম্বার সৃজন করতে হয় না, ক নাম্বার মেন বই থেকে আসে, তাই সেটাকে আমাদের মুখস্থ লিখতে হয়। সাধারণত ব্যাটারি সেলের রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে খরচ হয়ে যাওয়ার পর সেটি অ্যানোড এবং ক্যাথোডে তার বিভব পার্থক্য সৃষ্টি করতে পারে না। তো সব যদি খরচ হয়ে যায়, সব যদি শেষ হয়ে যায়, তাহলে আমার আধানযুক্ত হইতেও পারবে না, আবার উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, এই সার্কুলেটটা হতে পারবে না, এই সাইকেলটা আর হবে না। সাইকেলটা যদি না হয় তাহলে তড়িৎ উৎপাদন হবে না, আর তড়িৎ যদি উৎপাদন না হয় সেটা আমাদের কোনো প্রয়োজনীয় উপযোগের থাকবে না। সুতরাং তখন বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে। তখন আমরা কি বলি? ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তাই না? ওকে আবার শক্তিতে রূপান্তর করতে হবে। হয় আমি ব্যাটারিকে চার্জ দিব, সেটা যদি রিচার্জেবল হয় আমি আবার চার্জ দিব, অথবা আবার নতুন একটা ব্যাটারি কিনতে হবে। তখন আমরা এরকম বুঝি না? তাহলে আমরা কখন বুঝি? যখন ব্যাটারি আমাদের আর কোনো কাজ করছে না, তখন বুঝি যে এর তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ তার ভেতরের যে শক্তিটা সেটা শেষ হয়ে গেছে। আমরা মোবাইল টেলিফোনে যে ব্যাটারি ব্যবহার করি সেগুলো বিদ্যুৎ প্রবাহ তৈরির ক্ষমতা শেষ হয়ে যাবার পর নতুন করে চার্জ করিয়ে নেওয়া যায়। মোবাইলের ব্যাটারি চার্জ শেষ, আবার আমরা চার্জ করি, তখন ব্যাটারির রাসায়নিক পদার্থগুলো পুনরায় রাসায়নিক বিক্রিয়া করে বিদ্যুৎ তৈরি করার জন্য প্রস্তুত হয়। তার কোষের মধ্যে শক্তিগুলো আবারও সঞ্চিত হতে শুরু করে। এখন দেখো, ইলেকট্রিক সার্কিট বা তড়িৎ বর্তনী। তাহলে আমরা বাংলায় বলছি তড়িৎ বর্তনী, ইংরেজিতে বলছি ইলেকট্রিক সার্কিট। আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ কিভাবে ব্যবহার করা হয় সেটি বুঝতে হলে আমাদের ইলেকট্রিক সার্কিট বা বিদ্যুৎ বর্তনী সম্পর্কে কিছু বিষয় জানতে হবে। সিরিজে ব্যাটারি সেল। আচ্ছা, অষ্টম শ্রেণীতে তোমরা একটা জিনিস পড়েছ, শ্রেণী সংযোগ বর্তনী, সমান্তরাল বর্তনী। আসলে এটা কিন্তু সেই পড়াটাই। ব্যাটারি সেলকে সিরিজে লাগানো হলে, অর্থাৎ একটি ধনাত্মক প্রান্ত পরেরটির ঋণাত্মক প্রান্তের সঙ্গে লাগালে ব্যাটারির বিভব যোগ হয়। এই বিভবটা কি? শক্তি। বিভবটা কি? শক্তি। তোমরা নিশ্চয় টর্চ লাইট দেখেছো। টর্চ লাইট কেমন হয়? লম্বা হয়। তো টর্চ লাইটের লম্বা টর্চ লাইটে 4টা থেকে 3টা বড় ব্যাটারি আমাদেরকে লাগাতে হয়। তাহলে আমরা প্রথমে টুপির অংশটা ভিতরে ঢুকালাম, তারপরে কি করি? পরবর্তী ব্যাটারির টুপির অংশটা পূর্ববর্তী ব্যাটারির লেজের অংশে লাগাই, তাই না? তাহলে টুপির অংশটা একটা কি? এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। আমরা প্রত্যেকটা মাইনাসের নিচে একটা করে প্লাস লাগাই, অর্থাৎ আমাকে এই কথাটাই বলেছে, ধনাত্মক প্রান্তের পরেরটির ঋণাত্মক প্রান্তের সঙ্গে লাগানো হয়। তাহলে আমি এখন এই যে ধনাত্মক প্রান্ত, এই হলো ঋণাত্মক প্রান্ত, তাহলে পরের ব্যাটারির ধনাত্মক প্রান্তটা আগের ব্যাটারির ঋণাত্মক প্রান্তের মধ্যে আমি লাগাবো। ঠিক আছে? তাহলে আমার শক্তিটা যোগ হবে, মানে বিভবটা যোগ হবে। অর্থাৎ একটি ব্যাটারি সেলে 1.5 ভোল্ট হলে দুটি ব্যাটারির সেল দিয়ে আমি 3 ভোল্ট, মানে এই ব্যাটারি 1.5 আর এই ব্যাটারি 1.5, সুতরাং দুইটা মিলে আমার 3 ভোল্ট যুক্ত হলো। 3টি সেল হলে 4.5 ভোল্ট পাওয়া যাবে। তাহলে আমার একটা ব্যাটারি যখন দিয়েছি 1.5 শক্তি পেয়েছি, দুইটা ব্যাটারিতে আমি 3 পেয়েছি এবং 3টা ব্যাটারিতে আমি 4.5 ভোল্ট শক্তি পেয়েছি। এটুকু বোঝা গেছে? তবে এই ব্যাখ্যাটা তোমরা এখান থেকে শিখবে না, এই ব্যাখ্যাটা তোমরা ক্লাস 8-এর শ্রেণী সংযোগ বর্তনী থেকে বা তোমাদের গাইড থেকে দুটো মিলে একটা নোট করবে, বা একটু নেট থেকেও সার্চ করতে পারো। ঠিক আছে? অথবা আমি একটা নোট দিব আর কি।
সমান্তরাল ব্যাটারির সেল। আচ্ছা একটা কথা বলো, যদি এখানে কোনো একটা ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে আমার এই ভোল্টমিটারটা চলবে? চলবে না। বুঝতে পেরেছ? তাহলে এই শ্রেণী সংযোগের অসুবিধা কোথায়? কোনো একটা জায়গা যদি নষ্ট হয়ে যায়, অকার্যকর হয়, তাহলে তারা আর কি করতে পারবে না? শক্তি উৎপাদন করতে পারবে না। দেখো, সমান্তরাল ব্যাটারি সেল, কয়েকটি সেল সমান্তরালভাবে লাগানো হলে, অর্থাৎ সবকটি ধনাত্মক প্রান্ত একসাথে, সবকটি ঋণাত্মক প্রান্ত একসাথে লাগালে তার বিভবের পরিবর্তন হবে না। কিন্তু যদি বিদ্যুৎ প্রবাহ করতে পারে, বেশি বিদ্যুৎ প্রবাহ করতে পারে, কিংবা সার্কিটে বেশি সময় ধরে বিদ্যুৎ প্রবাহ করতে পারবে। ঠিক কেমনভাবে? এভাবে লম্বায়। এটাকে বলা হচ্ছে সমান্তরাল। কি বলা হচ্ছে? সমান্তরাল। তাহলে দেখা যাচ্ছে আমার সবগুলো ধনাত্মক প্রান্ত এক জায়গায়, সবগুলো ঋণাত্মক প্রান্ত এক জায়গায়। ঠিক আছে? তাহলে আমার ভোল্টমিটারের সাথে যখন যুক্ত করেছি তখন তার ছবিটা এমন হচ্ছে। তাহলে এটাকেও কি করতে হবে আমাদের? এখন আমরা কি পড়লাম বলো তো? সমান্তরাল সার্কিট পড়লাম। তো সমান্তরাল সার্কিটের ছবিটা আমরা এভাবে দেখলাম। তোমাদের প্রশ্নে এভাবে ছবি দিয়েও আসতে পারে, অথবা তোমরা গাইড বইয়ের মধ্যে দেখবে যে ক্লাস 8-এর যে ছবিটা, ক্লাস 8-এর বইয়ে যে ছবিটা, ঠিক ওই ছবিটা দিয়ে প্রশ্ন আসে। আবার উদ্দীপক আকারে আসতে পারে যে বাসা বাড়িতে আমরা কোন ধরনের পদ্ধতিটা ব্যবহার করব, আমরা কি সিরিজ সার্কিট ব্যবহার করব নাকি সমান্তরাল সার্কিট ব্যবহার করব। ঠিক আছে? আবার এটাও বলতে পারে যে আমরা কি শ্রেণী সংযোগ বর্তনী ব্যবহার করব নাকি সমান্তরাল সংযোগ বর্তনী ব্যবহার করব। তোমার কাছে কোনটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় বলে মনে হচ্ছে? তোমার তোমার যুক্তির সাপেক্ষে কি করো? উত্তর প্রদান করো, কিংবা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি প্রদান করো। এভাবে আসতে পারে। কারণ তোমাকে চিন্তা করতে হবে যে আমি কি ব্যবহার করছি। আমি কি জেনারেটর চালাবো নাকি আমি ঘরবাড়িতে বিদ্যুতের সংযোগ দিব? আমি কোনটা দিব? সেটার উপর ভিত্তি করে আমি কোন পদ্ধতিটাকে বেছে নিব। ঠিক আছে? বুঝেছি? এবার আসো সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে একটি বাল্ব অনেক উজ্জ্বলভাবে জ্বলবে, কিন্তু 2টি বা 3টি বাল্ব লাগানো হলে বিদ্যুৎ প্রবাহ আনুপাতিকভাবে কমে যাবে। দেখো, যখন আমি এইভাবে একটা বাল্ব লাগিয়েছি, দেখো একটু হলুদ কালারটা কেমন ডিপ কালার, মানে উজ্জ্বলভাবে জ্বলছে, অর্থাৎ সে 1.5 কি পাওয়ার ভোল্ট পুরোপুরি পাচ্ছে। কিন্তু যখনই আমি 2টা বাল্ব লাগালাম তখন আমার 1.5 ভোল্টের এই তড়িৎটা দুটো বাল্বের মধ্যে ভাগাভাগি হয়ে গেল, ফলে আমার আলোটা একটু কমে গেল। আবার যখন আমি 3টা বাল্ব লাগালাম তখন 1.5 ভোল্ট 3টা বাল্বের মধ্যে ভাগাভাগি হয়ে গেল, ফলে আমার আলোর উজ্জ্বলতাটা আরেকটু কমে গেল। ঠিক আছে? তাহলে দেখা গেল যে সিরিজ সার্কিট একটি সুইচ লাগানো হলে সুইচ অফ করার সাথে সাথে সবগুলো বাল্ব একসাথে নিভে যাবে। একটা সুইচ দিব, সবগুলো, আমি সুইচ অন করেছি সবাই একসাথে জ্বলেছে, সুইচ অফ করেছি সবাই একসাথে নিভে গেছে। সাধারণত জেনারেটর কি করে? বিদ্যুৎ চলে যাওয়ার পর আগেরকার দিনের সময়ে জেনারেটর লাগাতো না, ঘরের সবগুলো লাইট একটা জেনারেটরে চলতো। তো একটা সুইচ যখন অন করতো সব লাইট একসাথে জ্বলতো, আবার একটা সুইচটা যখন অফ করতো সব লাইট একসাথে বন্ধ হয়ে যেত। তাহলে সেটা এই সিরিজ সার্কিট দ্বারাই করা হতো, এই সিস্টেমে করা হতো। ঠিক আছে? তারপরে আসে সমান্তরাল সার্কিট। সমান্তরাল সার্কিটে আমরা যতগুলো বাল্ব লাগাই না কেন সবগুলোর 2 প্রান্তই ব্যাটারি সেল থেকে সমান বিভব পার্থক্য প্রয়োগ করা হয়। বলো তো কেন? দেখো আমার এটা লাগানো হয়েছে কিভাবে? সমান্তরালভাবে। ঠিক আছে? এটা লাগানোর ধরন দেখো, এটা প্রত্যেকটা তড়িৎ পরিবাহী তার ভিন্ন ভিন্ন, আর এখানে একই সাথে লাগানো হয়েছে না? আচ্ছা, এই সার্কিটে ইচ্ছা করলে প্রতিটা বাল্বের জন্য আলাদা সুইচ লাগিয়ে প্রত্যেকটিকে আলাদাভাবে জ্বালানো এবং নেভানো সম্ভব। যেমন আমি চাইলে আমার এই রুমের লাইট অফ করে ওই রুমের লাইট বন্ধ করতে পারি, অথবা একই রুমে 3টা লাইট আছে, আমি একটাকে জ্বালালাম 2টা বন্ধ রাখলাম, অথবা 2টা জ্বালালাম 1টা বন্ধ রাখলাম। এই সুবিধাটা আমরা পাবো।
ব্যাটারি সেলের বিভব পার্থক্য, আচ্ছা এই লাইনটা পড়েছি। হ্যাঁ, ব্যাটারি সেলের বিভব পার্থক্য সবসময় সমান থাকে বলে এগুলোকে ডিসি সাপ্লাই বলা হয়। সমান থাকে বলে, লাইনটা একটু খেয়াল করবা। ডিসি সাপ্লাই, বিভব পার্থক্য সবসময় সমান থাকে বলে তাদেরকে ডিসি সাপ্লাই বলা হয়। আমাদের বাসায় যে বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয় সেগুলো প্রতি সেকেন্ডে 50 বার ধনাত্মক থেকে ঋণাত্মক বিভবে পরিবর্তন হয় বলে এগুলোকে এসি বলা হয়। এগুলোকে এসি বলা হয়। তাহলে কোনটা ডিসি কোনটা এসি? ছোট প্রশ্নের জন্য জরুরি। একটি সাধারণ ব্যাটারি সেলের বিভব পার্থক্য মাত্র 1.5 ভোল্ট। সেই তুলনায় আমাদের বাসায় বিদ্যুৎ সাপ্লাই 220 ভোল্ট। এখানে উল্লেখ্য, বিদ্যুৎ সাপ্লাই 50 ভোল্ট থেকে বেশি হলে আমরা সেটি অনুভব করতে পারি এবং 220 ভোল্ট সাপ্লাই থেকে অনেক বড় ইলেকট্রিক শক খাওয়া সম্ভব। ইলেকট্রিক শক খেয়েছো কখনো? এবং এই ইলেকট্রিক শকের কারণে শরীরের ভেতর দিয়ে যথেষ্ট বিদ্যুৎ প্রবাহিত হলে মানুষের মৃত্যুও হতে পারে। ঠিক আছে? উদাহরণ, দুইটি দ্বিমুখী সুইচ। আচ্ছা, দুইটি দ্বিমুখী সুইচ আমরা একটু এই জায়গায় দেখি। দুইটি দ্বিমুখী সুইচের ছবিটা দেখেছ? প্রতীকটা দেখেছ? তাহলে আবারও আসি। দুইটি দ্বিমুখী সুইচ ব্যবহার করে একটি সার্কিট ডিজাইন করো। একটা উদাহরণ দিয়েছে, অর্থাৎ তোমাকে কাজ দিয়েছে, সেই কাজটা করবে, যেটি ব্যবহার করে যে কোনো সুইচ দিয়েই একটি লাইট বাল্ব জ্বালানো কিংবা নেভানো সম্ভব।